স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকেও একটি আলোচনার বিষয় নির্ধারণ করেছি, ইসি ও রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রস্তুতি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক, মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর। বড় নির্বাচনী জোট করতে চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন, কিন্তু ভোটটা আপনারা দেবেন। জুলাই আন্দোলনের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি, ঢালাওভাবে আসামি করায় অনেক মামলায় প্রশ্নবিদ্ধ, বলছে বিশিষ্টজনরা। আর সে নির্বাচনে ৩০০ আসনে ভোট কেন্দ্র ৪২,৭৬১টি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। শাপলা প্রতীক আদায় করে আগামী নির্বাচনে অংশ নেবে এনসিপি। আমরা স্পষ্ট করে বলেছি, যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই, এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা, নিয়োগ জালিয়াতির ঘটনায় ফাঁসলেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। দর্শক, শিরোনামগুলো দেখছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করব। যদিও আমাদের বিষয় ইসি ও রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে আমরা কথা বলবো, আগে একটু অন্য একটা বিষয় নিয়ে ছোট করে একটু জানতে চাই আপনার কাছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আজকে শেষ মিটিং হয়েছে, এবং সেখানে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং যারা এই কমিশনের সদস্য সবাই সেখানে উপস্থিত ছিলেন, এবং আগামীকাল কমিশন সুপারিশ জমা দেবে সরকারের কাছে। এবং আরেকটা যে বিষয়, এই জুলাই যে সনদ তৈরি করা হয়েছে, এখানে এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বকারী দল, যার পরে দল গঠন করেছেন এনসিপি, তারা এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। এই শেষ এসে, মানে শেষ জায়গায় এসে কেমন দেখলেন এই আমাদের ঐকমত্য কমিশনের বিষয়গুলো, কেমন মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কথাটা বড় চমৎকার, খুবই সুন্দর। তো আমি আমার পেশাগত অভিজ্ঞতার জায়গা থেকে সেই শুরু থেকেই বলে আসছি যে ঐকমত্য খুব সুন্দর কথা, সুন্দর শব্দ, কিন্তু ঐতিহাসিক কারণে উচ্চারণ যত কম করা যাবে তত ভালো। একইভাবে সংস্কার প্রশ্ন, তাই বলেছি, এটাও ভালো শব্দ, খুব ফজিলতপূর্ণ শব্দ। মেরামত করা, শুদ্ধ করা, বিশুদ্ধ করা, অতিশয় খাঁটি করা, অনেক পরিভাষা আছে, খুবই সুন্দর। তারপর উচ্চারণ কম করলে ভালো, সেটা কারণটা হচ্ছে ঐতিহাসিক। শুরুতেই ঐকমত্য বলি। বাংলাদেশে ঐকমত্য শব্দটা চালু হয়েছে 96 সালে। 91 সালে দীর্ঘ 21 বছর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96-তে, তখন যে সরকারটা হয়েছিল তারা এটার নাম দিয়েছিল ঐকমত্যের সরকার। তো তখন ওই বাংলাটা বুঝতে কিন্তু অনেকের কষ্ট হতো। ঐক্য এই শব্দের সাথে আমরা পরিচিত, ঐক্যমত এই শব্দের সাথেও পরিচিত, কিন্তু নতুন করে যেটা আসলো ঐকমত্য, দেখা গেলো যে হ্যাঁ, অভিধানে আছে, আমাদের হয়তো নজর যায়নি ওই দিকে। তো আমরা যারা মাঠের রিপোর্টার ছিলাম, তো তারা তখন প্রশ্ন করতাম যে এটা কোন কিসিমের সরকার, ঐকমত্য সরকার মানে? আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ সরকার বলতো না, ওটাকে বলতো ঐকমত্যের সরকার। তো তখন এটার একটা চমৎকার জবাব দিয়েছিলেন। তখনও তিনি জাতীয় পার্টি করেন, একসময় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, পরবর্তীতে বিএনপিতে এসেছেন, খুব রসিক মানুষ ছিলেন। তো উনি এটার ব্যাখ্যা দিয়েছিলেন যে ঐকমত্য অর্থ হচ্ছে হেতনে আর হেতাইনে একমত হয়েছে। হেতনে অর্থাৎ এরশাদ সাহেব, আর হেতাইন মানে ওনার বান্ধবী
জিনাত মোশাররফ সাহেব, বেগম জিনাত মোশাররফ, ওনারা দুইজন একমত হয়েছেন যে আওয়ামী লীগের সাথে তারা থাকবেন। এরশাদ সাহেবকে আর ধরাবাধা করা হবে না, তিনি সাজুগুজু করে পার্লামেন্টে আসবেন। আর ওনার দলের একজন নেতা আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হবেন। এটার নাম হচ্ছে ঐকমত্য। অর্থাৎ বিষয়টা একটা তাচ্ছিল্যের জায়গায় কিন্তু চলে গেল, যদিও শব্দটা অত্যন্ত ভারী, খুব আকর্ষণীয় শব্দ। আবার সংস্কার শব্দটা 111-এর সময় এই শব্দটার কিন্তু বরবাদ করে ফেলা হয়েছে। যাকে ধরা হয়েছে, কোনো ব্যবসায়ীকে ধরা হয়েছে, এটার নাম কি? যেটার নাম সংস্কার। ব্যবসায়ীর বিরুদ্ধে দেখা গেল বিশাল এক অভিযোগ, এমন সব অভিযোগ যে ওই ব্যবসায়ী আর মানুষের মধ্যেই পড়েন না, সেটা কিন্তু আমরা দেখেছি। এরপরে দেখা গেল আপনি বিএনপি ভাঙনের যে কাজ আমরা দেখলাম, এটাকে আপনি অগ্রগতি বলছেন না? একটু বলছি, আসছি আমি ওই জায়গায়। বিএনপি ভেঙে দেওয়ার একটা আয়োজন হলো, যে এটার নামও হচ্ছে সংস্কার। আওয়ামী লীগকেও ভাঙ্গনের একটা প্রক্রিয়া শুরু হলো, ওটার নাম হচ্ছে সংস্কার। এক পর্যায়ে বিএনপি রিভোল্ট করলো, তাদেরকে বলা হতো, গালি হিসাবে বলা হতো সংস্কারবাদী বা সংস্কারপন্থী। একজন সিনিয়র নেতাকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আচ্ছা মতো কিন্তু যেটাকে ধোলাই বলে ওইটা দেয়া হলো। তাদেরকে বলা হলো এটা কি করলেন, এটা তো বেয়াদবির মতো কাণ্ড ঘটলো, বলে যে না এটাও একটা সংস্কার। অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের যেমন তামাশা, প্রকারান্তরে নিষ্ঠুরতা। তো এবার যখন ঐকমত্য কমিশনটা হলো, আগেরটার সাথে এটার তুলনা করা ঠিক হবে না, ওই শব্দ দুটাকে মিলানো ঠিক হবে না, যেহেতু 24 পরবর্তীর ঘটনা এটা। তো আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ওখানে সবাই যার যার মতামত ব্যক্ত করবে, এরপরে একটা ঐকমত্যে আসবে। কিন্তু আমরা দেখলাম যে কার মতের সাথে কার মত মিললে ঐকমত্য হয়, এটা কিন্তু এই আজকের দিন পর্যন্ত পরিষ্কার না। আপনি একটা মত দিচ্ছেন, আমাকে বলছেন আপনার সাথে একমত হতে, আমারও তো একটা মত আছে, মানে আমারটার সাথে আপনাকেও আমার মতো করেই চিন্তা করতে হবে, এটার নাম হচ্ছে ঐকমত্য। তারপরও যেটা আমাদের একটা প্রাপ্তি যোগ হয়েছে, বিশাল প্রাপ্তি আমি মনে করব, যে মুখোমুখি হওয়া, পাশাপাশি বসা, দিনের পর দিন আলোচনা করা, একটু ঝগড়া হলে আবার একটু বিরোধ বাঁধে, একটু ওয়াকআউটের মতো সিস্টেম, আবার আসেন চা পানি খান, আবার আলোচনা শুরু করেন। এটা তো একসময় বাংলাদেশে ছিল না, আশাও করা যায়নি, বরং সারাক্ষণ ছিল কে কাকে কত গালিগালাজ করবে। তাও সেগুলো ফ্লাইং, একজনের সাথে আরেকজনের দেখা হয় না, কিন্তু কেউ সাউন্ড করেন পল্টনে, কেউ করেন বঙ্গবন্ধু অভিনিয়তে, কেউ করেন ধানমন্ডিতে, অর্থাৎ গালিগালাজ, তীব্র ভাষায় গালিগালাজ, কে কাকে কত গালিগালাজ করতে পারেন। তো ঐকমত্য কমিশনে অন্তত বাংলাদেশের এই প্রাপ্তিটুকু হয়েছে যে পাশাপাশি বসার অভ্যাস হয়েছে, মুখোমুখি কথা বলার একটা অভ্যাস হয়েছে, এই অর্জনটুকু আমাদের হয়েছে। তো এখন অবশ্যই একটা ফয়সালায় আসবে, যেটা আপনি বলছিলেন বা শিরোনামও ছিল যে শেষ বৈঠক। আমি বলবো শেষ হয়েও শেষ হলো না আসলে, যেহেতু কাল আবারও কিন্তু ওনারা ছোটোখাটো হলেও বসবেন, আবার নিজেরা বলবেন, সরকারের কাছে ওনারা ওনাদের সুপারিশটা দিবেন, সেটাই নিয়ম। তো সুপারিশটা কি কি দিবেন এগুলো কিন্তু এর মধ্যে আমাদের একটু একটু করে প্রায় সবারই জানা, কিন্তু সেখানে যেটা ব্যত্যয় যে ফ্রন্ট লাইনার যারা একদম বা ফ্রন্ট ফিগার, এনসিপির কথা বলছি, এখন এনসিপি বলছি, এক পর্যন্ত শুধুই বলতাম আমাদের শিক্ষার্থী অথবা ছাত্র, এই নামে বেশি আদর মনে হতো তাদেরকে। এখন এনসিপি নামে যেহেতু রাজনৈতিক দল করেছে, নাম তাদের হয়েছে, তো সবার আগে তো তাদের থাকার কথা, ইমামতি না হোক অন্তত মুয়াজ্জিন হলেও আজান দেওয়ার কাজটাও আমাদের ধারণা ছিল তারাই করবে, যেহেতু তারা ফ্রন্ট লাইনার। কিন্তু ওখানে একটা ব্যত্যয় ঘটলো। তারপরেও সরকার বেশ সাফল্যের সাথে গিয়েছে, পরিশ্রমও করেছেন, এই কমিশনের সাথে যারা আছেন দিনের পর দিন পরিশ্রম করা, বরং আমরা যারা দেখেছি তাদের মাঝে মধ্যে কষ্ট হয়েছে, বিরক্ত লেগেছে, কিন্তু তারা কিন্তু ওই কষ্ট সহ্য করেছেন। ওখানে একটা অপশন আছে যে স্বাক্ষর আরো পরেও করা যাবে, তো ওই অপশনের সুযোগে আমরা আশা করব এটা আইনগত ভিত্তি হলে, আইনগত ভিত্তির এটা জানতে চাচ্ছে কিভাবে হবে, জানতে পারলে তারা এখানে যাবে, পরিষ্কার হতে চাচ্ছেন। এটাকেও নিন্দনীয় আমি মনে করি না, মনে করি এক ধরনের স্বচ্ছতার একটা প্রশ্ন। যদি আইনগত ভিত্তি না আসে, দুদিন পর ধরেন যারা ক্ষমতায় গেল তারা এটা মানল না, তখন কি অবস্থাটা হবে? কারণ এবার ঐকমত্যটা কি নিয়ে, যেন তেন বিষয় নিয়ে নয়, কিন্তু পানসুপারি খাওয়া নিয়ে নয়। এই ঐকমত্য বা এই সনদের সাথে অনেক কিছু নির্ভর করছে, দুঃখিত, এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে, বৈধতা নির্ভর করছে, এখানে অনেকগুলো আসলে বিষয় আছে। তো সেই বিষয়গুলো আমরা প্রয়োজনে একটু শেষে আলোচনা করব। এবার একটু অ্যাডভোকেট রফিক শেখদের আপনার কাছে আসতে চাই, যে সালাউদ্দিন আহমেদ আজকে একটি কথা বলেছেন যে জনগণই, আমরা যেহেতু নির্বাচন নিয়ে কথা বলবো এই জন্য নির্বাচন নিয়ে প্রশ্ন করছি, যে জনগণই এবার
যে ভোট, সেই ভোট পাহারা দেবে, মানে এই কথাটার আসলে তাৎপর্যটা কি? জনগণ কেন ভোট পাহারা দেবে? এখানে এবারে পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, তাদের আলাদা একটা ক্ষমতা নিয়ে, আনসার আছে, অন্যান্য এপিবিএন আছে, জনগণকে কেন ভোট পাহারা দিবে? এটা কোন মানে চিন্তা থেকে এটা বলা, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে জুনায়েদ, এবং ধন্যবাদ মোস্তফা কামাল ভাই সহ যারা দেখছেন বৈশাখী টেলিভিশন জিরো আওয়ারে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচন একটি উৎসবমুখর একটা মাধ্যম। 5 বছর পর পর নির্বাচন হয়। দীর্ঘদিন যাবৎ কিন্তু নির্বাচনের যে একটা আমেজ, উৎসাহ, উদ্দীপনা, সেটা থেকে এদেশের জনগণ বঞ্চিত। এবং আপনি জানেন প্রায় 3.5 কোটি তরুণ ভোটারও ভোট থেকে বঞ্চিত ছিল। তো আজকে সময়ের প্রেক্ষাপটে প্রায় 15 কোটি ভোটার কিন্তু বাংলাদেশে এখন আছে। এই ভোটারদের একটা উৎসাহ আগ্রহ আছে যে আমরা নির্বাচনে যাচ্ছি, নির্বাচনে তারা ভোট দেবে। তো এখানে আপনার সময়ের পরিক্রমায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরবর্তীতে আজকের এই বাংলাদেশে আপনার একটা পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা ভেঙে পড়েছিল, এবং আজকেও সেই আইনশৃঙ্খলাটাকে কিন্তু শক্তিশালী করা বা আপনার আইন প্রণয়ন সংস্থাকারী যারা আছে তাদেরকে পুনর্গঠন করে একটি জায়গায় আনা একটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার বলেছি যে বিচার ব্যবস্থা এবং দেশের আইন শৃঙ্খলা প্রধান প্রধান সমস্যার মধ্যে যেগুলো, সেগুলো তারা যেন জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করে, মৌলিক সমস্যাগুলো যেন সংস্কার করে। সরকার বেশ কিছু এজেন্ডা নিয়েছিল, সেগুলো আমি আর বলতে চাই না। কাপ্তাই নাকি কি করবে তারা এই সরকার এই সময়তে, এটা নির্বাচিত সরকারের বিচার বিভাগ নিয়ে তো অনেক দূর এগিয়েছে তাদের সংস্কার হলেও কমিশনকে আলাদা করছেন, সচিবালয় আলাদা হচ্ছে। আমার বক্তব্যটা হলো যে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেটা জনগণ চায়। আর নির্বাচিত সরকারের দায়িত্ব থাকে। এই সরকার বা নির্বাচন কমিশন কি এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না, জন্যই জনগণ পাহারা দেবে? নির্বাচিত সরকারের দায়িত্ব থাকে, সেই জন্য আমরা নির্বাচনটা চেয়েছি। তো আগামী যে নির্বাচনটা হবে, আপনার যে প্রশ্ন, যে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন যে জনগণই পাহারা দেবে, সেটাকে জনগণকে বা আমাদের দলের নেতাকর্মীদেরকে আরও উৎসাহিত করার জন্য ওনার বক্তব্যটা। নিশ্চয়ই নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনকে সংবিধানে দায়িত্ব দেওয়া আছে, সংবিধানের 118 থেকে 126 পর্যন্ত সেই ক্ষমতা দেওয়া আছে। সেখানে বলা আছে কোন পদ্ধতিতে নির্বাচন করলে সকল রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে, কীভাবে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে, কোন পদ্ধতিতে নির্বাচনগুলো হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হবে এবং সকলে ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে যেতে পারবে। সমস্ত কাজগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ, এবং তারা সেগুলো মাইকিং করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভোটারদেরকে উৎসাহ করে উদ্দীপনা করে। সালাউদ্দিন আহমেদ সাহেবের ওইটারই একটা অংশ আমাদের রাজনৈতিক দল হিসাবে, যে ভোটাররা শুধু ভোট দিবে না, ভোট যেন নষ্ট না হয়, ভোট যেন কেউ গায়েব করতে না পারে, কেউ যেন গায়েবী ভোট দিতে না পারে। ভোটার এজেন্ট থাকবে, এজেন্টরা ভিতরে এবং বাইরে এমনভাবে থাকবে যেন যার ভোট সে দিতে পারে। যেটা আপনার এই যে জামাত ইসলামের পক্ষ থেকে বলেছে যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে নির্বাচন বাতিল করবে কিনা, সেটা নির্বাচনের আগেই তারা জানতে চেয়েছে। তো সে কারণেই আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট যে নির্বাচনে এতগুলো টাকা খরচ করে একটা নির্বাচন হবে, এবং নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ অতীতের যে কোনো সময়ের চেয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে। আজকের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা তিনি দেশে এবং বিদেশে গিয়ে একাধিকবার বলেছেন যে অতীতের যে কোনো মুহূর্তের চেয়ে যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো নির্বাচন হবে। সুতরাং সেই নির্বাচনটি আমরাও চাই, এবং আমরা জানি যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশে হয়েছে ততবার বিএনপিকে জনগণ ভোট দিয়েছে। তো আমরা তো সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাইবই। আর সেখানে আমাদের চাওয়ার সাথে যেটা জড়িত করেছি আমরা, যা আমাদের ভোটাররা কিংবা আমাদের জনগণ কথাকেই সংশয় মনে করছেন কিনা? না, আমরা বলছি যে আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচনের পক্ষে। যে নির্বাচন কমিশন থেকেও কিন্তু বলবে কিছুদিন পরে মাইকে যে জনগণ যেন সজাগ থাকে, ভোট যেন কেউ ইয়ে করতে না পারে। সেই কথাটা আমরাও দলীয় রাজনৈতিক দল থেকে আমরা বলেছি যে জনগণই ভোট পাহারা দেবে, যেন কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠী কেউ যেন এনার্কি তৈরি করতে না পারে। জি, আমি একটু মোস্তফা কামাল এই বিষয়টাই একটু যোগ করে যে আমি প্রশ্নটা করি, তারপর আপনি যোগ করে বলে দিন। সেটা হচ্ছে এই যে জনগণ ভোট পাহারা দিবে, কোন জনগণ? এটা জামায়াতের জনগণ নাকি বিএনপির জনগণ নাকি এনসিপির জনগণ? আর এই জনগণকে আবার কারা পাহারা দেবে তাহলে? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। পাহারার একটা প্রশ্ন আসবে কেন?
পাহারার প্রশ্ন তখনই আসে যখন কোনো আশঙ্কা সংশয় কাজ করে, চোর থাকুক আর ডাকাত থাকুক আর ছিনতাইকারী থাকুক, তখনই কিন্তু পাহারার প্রশ্ন। যে কারণে একটা শব্দ খুব ব্যবহার হয় গত কয়েকদিন ধরে, যে উৎসব মুখর যেন নির্বাচনটা হয়। এই শব্দ তো আগেও ছিল যে সবসময় আমাদের নির্বাচন উৎসব মুখরই হয়, কিন্তু এখানে এটা কথার কথা নয়। জি, অন্তত এবারের নির্বাচনটা সেই এক্সপেকটেশনটা উৎসবের জায়গা নয়, জি, মোজ ফুর্তি করার জায়গা নয়। এটা অত্যন্ত চিন্তা ভাবনার বিষয়। কারণ বিশেষ করে বিগত যে 3টা অথবা 4টা নির্বাচনে কিন্তু ব্যাপক উৎসাহ ছিল, উৎসাহের কোনো কমতি ছিল না। ওখানেও কিছু জনগণ ছিল আওয়ামী লীগের জনগণ, সেই জনগণের কথাই বলছি। আচ্ছা, তো এবার আপনি দেখেন কত উৎসব ছিল। আবার বরাবরের প্রধান নির্বাচন কমিশনাররা কিছু আশার কথা শোনান। এবার যিনি আছেন আমাদের জানা মতে তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ, খুব গুনে গুনে কথা বলেন, তার ক্যারিয়ার খুব বর্ণাঢ্য সততার প্রশ্নেও। তিনিও বলছেন যে তার শেষ জীবনের একটা ভালো কাজের ইচ্ছা তিনি পোষণ করেন। আপনি দেখেন আমাদের এই ধরনের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আবার প্রশ্নও জাগে যে আগের যে 3জন ছিলেন, একজন বলছিলেন খোদার কসম দিয়ে তিনি বলছিলেন যে বিনা ভোটে তিনি নির্বাচন হতে দিবেন না। দেখা গেছে তিনি কথা রেখেছেন, তিনি বিনা ভোটে নির্বাচন হতে দেননি, তিনি অন্য কিছু দিয়ে সারিয়ে ফেলেছেন, দিনের ভোটটা রাতে করে ফেলেছেন। আরেকজন কথা দিয়েছেন যে দিনের ভোট আর কখনো তিনি রাতে হতে দিবেন না, তিনিও কথা রেখেছেন। তিনি মাশাআল্লাহ আমি ডামি স্বামী এই ধরনের কাজ কারবার করে ফেলেছেন, তারা কথা রাখেন সবাই। আবার তখন কিন্তু এই দাবিও করেন যে এবারের নির্বাচনটা এত সুষ্ঠু হয়েছে। একজন কিন্তু এখন কারাগারে আছেন, তিনি বলেছিলেন যে প্রয়োজনে রাশিয়ার নির্বাচন সহ আরও কয়েকটি নির্বাচন ইচ্ছে করলে তারা গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসতে পারেন। আপনি এখন দেখেন তাদের কী সব জবানবন্দিতে কী সব কথা আসছে, যে অসহায় ছিলাম। অর্থাৎ কথা যে কে কখন কোনটা বলে। আবার আমরা যখন নির্বাচনের সাথে কতগুলো শব্দ যোগ করি, এই শব্দগুলো তো একটু যোগ করার দরকার নেই। সুষ্ঠু নির্বাচন, এটা কেমন শব্দ? নির্বাচন মানেই তো সুষ্ঠু। যেহেতু সুষ্ঠু হয় না, এই কারণে আমরা সুষ্ঠু দিয়ে এটাকে পোক্ত করি, অবাধ হতে হবে। তো নির্বাচন তো অবাধই হওয়ার বিষয়, বাদের কথা আসছে কেন? অংশগ্রহণমূলক হতে হবে, আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে, তারপরে সন্ত্রাসমুক্ত হবে। এত বিশেষণ যোগ করে আমরা কিন্তু আসলে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আমরা যখন একটা কোনো বিষয় সামনে আনি, যখন মধুর কথা বলা হয়, বলে যে একদম খাঁটি মধু, পিওর মধু, অরিজিনাল মধু, অর্থ ভেজাল আছে। ভেজাল থাকলেই কিন্তু এসব বিশেষণ প্রচুর যোগ করা হয়, আলাদা করে যুক্ত করা হয়। তো এই কারণে যোগ্যতা বাড়ানো। নির্বাচনের প্রশ্নে আজকে জামাত ইসলামের আমির যে বক্তব্যটা দিয়েছেন, মাস 5 আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই বক্তব্যটা দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে এই সময়ের মধ্যে অত্যন্ত যুক্তিগ্রাহ্য কথা হচ্ছে এটা, যে যত না নির্বাচন তার চেয়ে বেশি প্রাসঙ্গিক হচ্ছে ভোট। নির্বাচন তো গত 3 বছরও হয়েছে, 3 মেয়াদেও হয়েছে। শেখ হাসিনার মতো আন্তরিক নির্বাচনের প্রশ্নে বাংলাদেশে খুব কম ব্যক্তি ছিলেন বা এখনও আছেন। ওনার কাছে কিন্তু নির্বাচন দাবি করতে হতো না। আমরা একটা কথা বলি না, চাহিবা মাত্র দিতে হবে, ওনার কাছে চাওয়াও লাগতো না, উনি আগেই দিয়ে দিতেন। কিন্তু তিনি ভোট দিতে দিতেন না। মানুষ ভোট দেওয়া দরকার, যেটা তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন যে প্রয়োজনে যদি আমাকে অপছন্দ হয় ভোট দেবেন না, তবুও ভোটটা দেবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আজকে আমরা দেখলাম জামাত ইসলামের আমির সাহেবও কিন্তু একই কথা বলেছেন যে ভোটটা অন্তত দেন, অর্থাৎ ভোট দেওয়ার একটা অভ্যাস হোক। আর একটা বিষয় কিন্তু বিবেচনায় নিতেই হবে, অন্তত আমাদের গণমাধ্যমের আর একটু বেশি করে, যাদেরকে আমরা জনগণ জনগণ বলছি, পিপল বলছি আদর করে, তারা কিন্তু কেউ এমপি, মন্ত্রী, ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে চায় না। আমরা এই যেখানে যে 3 জন আছি, রফিক ভাই বাদে আমি আর আপনি সম্ভবত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার বাসনাও রাখি না। আমরা একটা চমৎকার নির্বাচন দেখতে চাই, ভোট দেখতে চাই। তো দেখা যায় তো ভোটটা দেওয়ার অন্তত সুযোগ দেন, চর্চা হোক। যেহেতু আমরা এখন একটা তুলনামূলক মুক্ত পরিবেশে আছি, যে কারণে দেখবেন আমরা কথা বলি, আধা ঘন্টা বলার পর বা আপনি পর্যাপ্ত সময় দিলেন, বেরিয়ে যাওয়ার সময় বলবো যে আপনি লোক ভালো না, আপনি আমার কথা বলতে দেন নাই। আসলে আমি কিন্তু আধা ঘন্টা কথা বলে ফেললাম, যেটা এখন চলছে কিন্তু, যে কথা বলার অধিকার নাই। যিনি এটা বলেন তিনি কিন্তু সবচেয়ে কথা বেশি বলেন। হ্যাঁ, বরং কাজের লোকেরা, হিসেবি লোকেরা যোগ করতে চেয়েছেন, একটু যোগ করতে চাচ্ছি এখানে এই জায়গাটায়, এনসিপির প্রশ্নটা এটা পরিষ্কার করা দরকার।
সনদ যেটাকে বলি বা প্রক্লামেশন বলি, ডিক্লারেশন বলি, ঘোষণা বলি, যেই নামেই দেই, এই সনদটা যদি না থাকে বা এই সনদটা যদি পরিষ্কার না হয়, আপনি যেটা বলছিলেন আইনি ভিত্তি না আসে, আমরা কি একটা বিপদে আছি খেয়াল করে দেখতে হবে। কিন্তু 5 আগস্টে আমরা যেটা বলছি যে বিপ্লব হয়েছে অথবা অভ্যুত্থান হয়েছে, এরই মধ্যে কিন্তু আপত্তি আছে আবার যে না বিপ্লব বা অভ্যুত্থান হয়নি। আপনি খেয়াল করে দেখুন কিন্তু বিপদের কথাবার্তা, কিন্তু যদি সেটা অভ্যুত্থান বা বিপ্লব না হয়ে থাকে তাহলে 5 আগস্টে আন্দোলনের নামে যেটা হয়েছে সেটা বিদ্যমান আইনে কিন্তু ফৌজদারি অপরাধ। সেই ক্ষেত্রে এনসিপি যদি ফ্রন্টলাইনার হয় তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, তাদের আন্দোলনের স্বীকৃতির প্রশ্ন আছে। বিএনপি যে 15-16 বছর রাস্তাঘাটে আন্দোলন করেছে, জীবন তাদের একজনের জীবন সংসার কিন্তু তছনছ হয়ে গেছে, তারাও কিন্তু বৈধতা পাবেন না, অর্থাৎ ফৌজদারি অপরাধে আসামি হবেন। একইভাবে এই সরকারের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে যদি 5 আগস্টকে আপনি একটা আইনি সীমানার মধ্যে না আনেন, মোট কথা একটা স্বীকৃতির মধ্যে না আনেন। যে কারণে সনদ নিয়ে আমরা যেসব কথাবার্তা বলছি ইদানিং, বিশেষ করে বড় দুটি দল বিএনপি আর জামাতের বক্তব্যগুলো আপনি খেয়াল করে দেখবেন, তারা কিন্তু কেউ কারো অচেনা না, অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, নির্যাতন নিপীড়ন একসাথে সয়েছেন। কিন্তু গত কয়েকদিন দেখেন তারা এক পক্ষ আরেক পক্ষকে কী ধরনের শব্দ দিয়ে সম্বোধন করছে, যেসব এমন মানের অভিযোগ করছে যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে একসময় শেখ হাসিনা করতেন, ওবায়দুল কাদের নিয়মিত 3 বেলা করতেন। তাহলে তারা কিন্তু কাজে কর্মে, আচরণে, স্বভাবে, বৈশিষ্ট্যে, গুণে মানে একজন কিন্তু আওয়ামী লীগের আচরণে করছেন। তো আওয়ামী লীগ বললে হয়তো গোসা করবেন, তো ইংরেজি শব্দ রে বলেন ফ্যাসিজমে করছেন তারা। এটা কিন্তু আমাদের কারোর জন্য কিন্তু কাম্য নয়। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই অ্যাডভোকেট রফিক শিকদার, আমরা একটি বিরতিতে যাব। আপনি যদি মোস্তফা কামালের যে প্রশ্ন ছিল যে আপনাদের এখনকার যে কিছুদিন আমরা থেকে দেখছি যে একজন আরেকজনের সঙ্গে যে ধরনের ব্যবহার বা আলোচনা বা কটূক্তি করা, সেটা এমন একটা পর্যায়ে চলে গেছে আবার এই ফেসিজমের মতোই মনে হচ্ছে, যদিও সেটা উনি বলতে চাচ্ছেন না। বিরতির পর এসে আপনার কাছ থেকে শুনবো, একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরোয়ারে। অ্যাডভোকেট রফিক শিকদার, প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যদি একটু বলতেন। আসলে হয়েছে কি, আপনার মোস্তফা কামাল ভাই উনি তো সাংবাদিক, তো সাংবাদিকরা তো সমালোচনা করবে, পর্যালোচনা করবে, এটা স্বাভাবিক। আমাদের কাছে আমরা সেটা প্রত্যাশা মানে ভুল বলেছেন কিনা সমালোচনা করিনি, এবং সাহসের সাথে কথা বলবে সাংবাদিকরা, আমরা একটু সেটাও চাই। সাহসী সাংবাদিক কিন্তু আজকে অনেক কমে গেছে দেশ সমাজে। সাহসী সাংবাদিক না থাকলে গণতন্ত্র শক্তিশালী হয় না, এবং রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, তারা সজাগ হয় না। সেই জন্য আমি সাংবাদিকদেরকে সম্মান করি, সেই সকল সৎ এবং সাহসী সাংবাদিকদেরকে। তার মধ্যে রিয়াজ ভাইয়ের কথা মনে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমুদ্দিনের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আসম মোস্তাফিজুর রহমান সাহেব প্রধান অতিথি ছিলেন। এই সাহিত্য পুরস্কারের মধ্যে রিয়াজ ভাইও ছিলেন গেস্ট হিসেবে, আমি ওই প্রোগ্রামের আলোচক ছিলাম। আমি বলেছি যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া হচ্ছে, সেমিনারে পড়াশোনা করছে, সিম্পোজিয়ামে পড়াশোনা করছে, বিতর্ক প্রতিযোগিতা, কালচারাল প্রতিযোগিতা, ফার্স্ট ক্লাস, পিএইচডি সব কিছু হচ্ছে। তো এগুলো পত্রপত্রিকাতে কেন আসে না? একটা অপ্রত্যাশিতভাবে বহিরাগতরা কেউ একটা ইউনিভার্সিটিতে ককটেল ফুটালে এটা একটা পত্রিকাতে হেডলাইন হয়ে আসে। তখন রিয়াজ ভাই ওনার বক্তব্যে, বিশিষ্ট অতিথির বক্তব্যে বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, এখানে লেখাপড়া হবে, ভালো রেজাল্ট হবে, এটাই স্বাভাবিক, সেই জন্য আমরা ডেকে নেয়। কিন্তু গভীর নলকূপের অভাবে, বিশুদ্ধ পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, কিংবা কোথাও দুর্নীতি হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার দায়িত্ব আমাদের সাংবাদিকদের। তো আমার কাছে কথাটা ভালোই লেগেছিল। তো কামাল ভাই যেটা বলেছেন, নিতান্তই বলেছেন, আমাদের রাজনৈতিক দল যারা আছে, রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন শীর্ষ পর্যায়ের, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা তো স্বাধীনতা রেখে একসঙ্গে স্বাধীনতা না, প্রত্যেকেই যার যার জায়গা থেকে একসাথে জোট করার কথা না, স্বাধীনতা রেখে কথা বলা। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা সবাই একজন আরেকজনের সঙ্গে যে ধরনের একটা সিচুয়েশন দেখছি, রাজনীতিটা সংস্কৃতি থাকা উচিত, আশা করেন সংস্কৃতি থাকা উচিত। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার দলের কথাটা আমি বলতে পারবো, আমার দলের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার কথা আপনি অসংখ্যবার শুনেছেন, আপনারা মিডিয়াতে শুনেছেন, দেখেছেন, পার্লামেন্টও দেখেছেন। শ্রদ্ধা রেখে কিন্তু জাতীয় রাজনীতিবিদ যারা, তাদেরকে শ্রদ্ধা রেখে তিনি বক্তব্য দিয়েছেন। এমনকি আজকের এই প্রজন্মের যিনি সাহসী নেতা আমাদের তারেক রহমান সাহেব, ওনার বক্তব্য আপনারা সাম্প্রতিককালেও কিন্তু শুনেছেন। আপনারা সাংবাদিক হিসাবে বিবিসিতে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোতে আমার মনে হয় না যে দেশের কোনো রাজনৈতিক দলের নেতারা কিংবা আমরাও যেমন বিএনপি হিসেবে বিব্রত বোধ করিনি এই কথা, এমন কোনো কথা বলেছেন যে বিব্রত বোধ করবো। দেশের অপর রাজনৈতিক দল, জনগণ প্রত্যেকে কিন্তু ওনাকে সাধুবাদ জানিয়েছেন।
রাজনৈতিক দলের কথা থেকে এটাই এবং সে অনুযায়ী আমরাও কিন্তু যারা বিএনপি করি, আমরা বিএনপির যে আদর্শ এবং সেই যে আদর্শে বিশ্বাস করি এবং খালেদা জিয়ার প্রগতিশীল নেতৃত্বে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু সেটাকে ধারণ করে আমরা চলার চেষ্টা করি। কারণ অপরাপর রাজনৈতিক দলের দায়িত্ব তো তাদের। এখন জনগণ বিচার করবে যে তাদের আচরণ কী, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কী, তাদের রাজনীতির দর্শনটা কী, তাদের ফিলোসফি কী, তাদের অতীত ইতিহাস কী, সেগুলো তো আসবে। আপনি একটা জিনিস দেখবেন, যখন নির্বাচন হয় তখন আর হলো আপনার যখন কি কোনো বিয়ে শাদী করতে যায়, তখন সামাজিক অনুষ্ঠান করতে যায়, তখন দেখবেন যে কাছের আত্মীয় স্বজনরা কিংবা নির্বাচন করতে গেলে ভোটাররা তখন কিন্তু দোষ ত্রুটিগুলো তুলে ধরে, কে ভালো কে মন্দ, কে অতীতে কী করেছিল সেগুলো। তো নির্বাচন আসতেছে সামনে, এখন মানুষ বুঝবে, সজাগ হবে। এখানে আমার বক্তব্য হলো স্পষ্ট যে আমরা এমন কাজ করব যেগুলো জনমুখী হয়, গণমুখী হয়, মানুষের। আমরা তো রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং কেউ যদি দেশের কল্যাণ করতে যদি অকল্যাণে চিন্তা করে কিংবা নিজের কল্যাণে চিন্তা করে, তো সেখানে তো রাজনীতিটা তো মানুষের জন্য হয়ে ওঠে না। সেই জন্য রাজনীতি তো আমরা বারবার বলছি, এটা কিন্তু একটা শিল্প বটে, একটা আর্ট, একটা শিল্প। এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাকে আপনি রাজনীতিকে কল্যাণ পৌঁছাতে যেয়ে যদি মানুষকে কষ্ট দেন, সেটা কিন্তু রাজনীতি থাকে না। সেই জন্য এটাকে খুব সচেতনভাবে এটাকে ইয়ে করতে হবে। শুধু রাজনীতি বললেই হবে যে আমি রাজনীতিবিদ, বললেই হবে না আমি রাজনীতি করছি, বললে হবে যে আমি রাজনীতি দলের কর্মী। আমি রফিক সিকদার রাজনীতি দলের একজন কর্মী, এটা আমি গর্ববোধ করি। কিন্তু আমি কতখানি কর্মী হতে পেরেছি, আমি কতটুকু কমিটেড, আমি কতটুকু দলের প্রশ্নে কাজ করেছি, কতটুকু রিস্ক আমি মোকাবেলা করেছি বিগত দিন। এই কমিটেডটা কি শুধু দলের প্রতি আপনাদের নাকি জনগণের প্রতি? না, আমি যদি দলের প্রতি যদি আনুগত্য হই, দলের আদর্শ যেগুলো আছে আমার দলের, সেগুলো যদি আমি যদি ধারণ করি এবং আমার দল কি বলে, আমার দলের নেতা চেয়ারপারসন কি বলে, আমার দলের দৃষ্টিভঙ্গিটা কী, আমার নেতা জিয়াউর রহমান কী ভাবতেন দেশকে নিয়ে, আমার জাতীয়তাবাদের যে ফিলোসফিটা আছে, এটা যদি আমি ধারণ করতে পারি, অবশ্যই সেটা জনগণের জন্য হবে। এবং আপনি যদি আমাকে বলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমি তো জানি প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তাদের যে কর্মসূচিগুলো আছে, উদ্দেশ্য আদর্শ আছে, ভালোই তো লেখা থাকে। পুঁথির পাতা তো সুন্দর সুন্দর কথাই লেখা আছে। ওরা যখন নির্বাচন কমিশন তাদের ইয়েগুলো জমা দেয়, ভালো কথাই তো আছে, জনগণের কথা লেখা আছে। কিন্তু অতীতে যদি আমরা ঘাঁটি দেখি, অতীত ইতিহাসগুলো, যে কোন কোন রাজনৈতিক দলগুলো তাদের সরকারে আসলে কি কি করেছে কিংবা রাজনৈতিক দল হিসেবে তাদের কি কি দায়িত্ব পালন করেছে, তখন তো মানুষ বিশ্লেষণ করে কি করে সেটি যদি আমি আপনাকে বলতে চাই যে এই দেশে যতগুলো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ বিচার বিশ্লেষণ করে কিন্তু বিএনপিকেই ভোট দিয়েছে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং যতবার নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সমগ্র বাংলাদেশে মুজিববাদী ছাত্রলীগের চেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা জাতীয় ছাত্রকে মানুষ যে নির্বাচিত করেছে, ডাকসু, ইউকসু, রাকসু সব সহ দেখেছেন। সেগুলো ইতিহাস থেকে আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। এবং সেই দলই আমরা বিএনপি করি। এবং আজকেও আমরা সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে যারা আছে, আমাদের মত পার্থক্য থাকবে, তারপর আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, সেটা আমরা প্রত্যেক ঘোষণা করেছি বারবার। মোস্তফা কামাল, এখানে একটু যোগ করতে চাচ্ছি এটা, বেগম খালেদা জিয়াকে যদি শুধু বিএনপি চেয়ারপারসন বলা হয়, ওনাকে খাটো করা হবে। শুধু সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বলল সেটা কমপ্লিট হয় না। কারণ গুণে, মানে, বৈশিষ্ট্যে, স্বভাবে তিনি এমন এক উচ্চতায় চলে গেছেন, তিনি আইকনের জায়গায় চলে গেছেন, জীবন্ত কিংবদন্তি যেটাকে বলে। এত নিপীড়নের পরও তার মুখ দিয়ে কিন্তু একটা কটু কথা আমরা আজ পর্যন্ত শুনিনি। এরপরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি খেয়াল করে দেখুন, আজকে ওনার বক্তব্য ছিল, গত কিছুদিন ধরে প্রায় উনি এখন সাংগঠনিক এদের সঙ্গে যোগাযোগ করছেন, যারা একটিবারও এখন পর্যন্ত শুনিনি যে কোনো প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে আছে। তার কষ্টের কথা বলছেন, কিন্তু প্রতিশোধ নেবেন, হিংসাত্মক হবেন, সেটা কিন্তু ওই নমুনা তার মধ্যে নেই। তার মানে তিনি অত্যন্ত ম্যাচিউরড। তাহলে বিএনপির আর ফিক্সড ডিপোজিট বলতে সবার একটা ইংরেজির শব্দ, কিন্তু বাংলা তর্জমাটা সবাই বলছে পুঁজি। বিএনপির মূল পুঁজি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো বিএনপি কিন্তু একটা স্লোগানও দেয়, কে বলে রে জিয়া নাই, জিয়া আছে ঘরে ঘরে বা জিয়া আছে বাংলায়। কোন ঘরে আরেকজন জিয়াউর রহমান বা তার ছোঁয়া পেয়েছে এরকম কে তৈরি হয়েছে বিএনপিতে? এটা কিন্তু মোটা দাগের প্রশ্ন। কারণ তার গোটা জীবনে কোনো অসৎ প্রবণতা নেই। বা আজকের বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে ওইসব অভিযোগ কখনো আমার একটু অন্য প্রশ্ন আছে মোস্তফা কামাল ভাই, সেটা হচ্ছে নির্বাচনের তো প্রস্তুতি চলছে, সবাই সব দলে নিচ্ছেন। এখন পর্যন্ত এনসিপি কিন্তু নির্বাচনের যে নির্বাচন কমিশনে তারা আবেদন করেছে দলের জন্য, নিবন্ধনের জন্য, সেটা পায়নি, হয়তো পাবে আমরা যা দেখছি। কিন্তু তারা শাপলা নিয়ে এখনো বসে আছে, তারা শাপলা প্রতীকটা কিন্তু এখনো পায়নি এবং তারা বলছে শাপলা ছাড়া তারা অন্য কোনো কিছু ভাবছেন না। আসলে একটা প্রতীক কি আসলে নির্বাচনের মাঠে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? কখনো শাপলার মধ্যে এখন যে ঘাপলাটা চলছে,
হয়তো এটা কেটে যাবে শিগগিরই। এক একটা ইস্যু নিয়ে যে যার মতো করে রাজনীতি করে। আর রফিক ভাই যেটা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসলে বা নির্বাচনী মাঠে বাপ আর সন্তানও যদি দাঁড়ায়, তাও দুজনের বিরুদ্ধে কিন্তু কথা বলে। এটা নির্বাচনের মাঠের এক ধরনের ধর্ম। তো যেহেতু নির্বাচন আসছে, বিএনপি জামাত এই মুহূর্তে আপনি ধারণা করুন কি নিয়ে বিতর্ক হতে পারত। বিতর্ক হতে পারত যে 5 আগস্টের ওই বিপ্লবে বা অভ্যুত্থানে কার কত বেশি অবদান, কে বেশি সিরিয়াস ছিল, এ নিয়ে কিন্তু বিতর্ক হতে পারত। আমার আপনার পক্ষে ওইটা রায় দেওয়া বড় কঠিন হবে, কারণ দুটি দলেই এত নির্যাতন সয়েছে তুলনা করার মতো নয়। কিন্তু বিএনপি জামাতের 6-7 জন নেতাকে ফাঁসি দেয়া হয়েছে, তাদের ভাষায় সেটা বিচারিক হত্যাকাণ্ড। আইনি কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। জি, তিনিও বলেছেন। তাহলে এই দলটিও কিন্তু একদম মজলুম। বিএনপির কত নেতা গুম হয়েছেন, কত নেতার ঘর সংসার নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ভুক্তভোগী হিসেবে বিএনপি ভালো জানে সবচেয়ে। আবার ম্যাজিকের মতো বিষয়, মিরাকল বিষয় যেটা, যে আমাদের গণমাধ্যমের অনেকেরা ধারণা ছিল যে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে ভেঙে চুরে গুঁড়া করতে চায়, কখনো না কখনো বোধহয় সফল হয়ে যেতে পারে। কারণ বিএনপির সাংগঠনিক কাঠামো এরকম ছিল না। বরং অবাক করে দিয়েছে বিএনপি যেটা, যে এতই সাংগঠনিকভাবে পোক্ত হয়েছে, মাঝে দিয়ে কিন্তু আসল বিএনপি একটা গজিয়েছিল। জি, আবার বিএনএ, বিএনএম, বিআরএন কমন রেখে নাজমুল হুদার নেতৃত্বে একটা বিএনপি ছিল, একটাও কিন্তু তৃণমূল একটাও কিন্তু ধোপে টিকেনি। তো ওই বিএনপির এখন যে হাইপ বা যে হাইট, সেকেন্ড থার্ড যারা আছে মনে করা হয় জামাত বা এনসিপি, তারা কত মার্কিংয়ে সেকেন্ড বা থার্ড, এটা হয়তো নির্বাচনে ভালো করে পরিষ্কার হবে। সেটা এরপরও জামাত তাহলে অ্যাক্টিভ কেন, এত তৎপর কেন? তাদের অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়েছে, এটা হচ্ছে তথ্য। কিন্তু কত ভালো হয়েছে সেটা নিশ্চয়ই তারাও ভালো করে জানে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, জামাত বা এনসিপির কথা আপনি যেটা বলে ফেলছেন একসাথেই বলে ফেলি, তারা এখনো রুট পারমিট পায়নি ওইভাবে, কিন্তু রোডে আছে, ফিটনেস আছে তাদের। না, তারা রোডে আছে মানে তারা রোডে চলাচল করছে, কিন্তু রুট পারমিট যেটা, জি, সেটা নেই, ওইটা এখনো পায়নি, যেহেতু লাইসেন্সটা পায়নি এখনো। কিন্তু মাঠে তাদের বিচরণ আছে, আবার থাকাই তো স্বাভাবিক। এত বড় একটা আন্দোলনের ফ্রন্ট লাইনে তারা ছিল, তারা সামনে আসবে, সামনে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, তাদের সম্পর্কে আওয়ামী লীগের যে মানসিকতা ছিল, ভাষায় একটু তফাৎ এসেছে। আওয়ামী লীগ শেষ পর্যন্ত বলতে বলতে নেশাখোর বলেছে, সর্বশেষ বলেছে রাজাকারের নাতিপতি। বিএনপি এখন ইংরেজি দিয়ে বলে যে চিলড্রেন পার্টি। অর্থাৎ মন মানসিকতা কিন্তু কাছাকাছি, এটা কাম্য ছিল না। এরা বিএনপির কিন্তু একটা আদর পেতে পারত। আবার তাদের দিক থেকেও দেখেন, তারা বিএনপির নেতাদেরকে প্রতিনিয়ত কিন্তু একটা খোঁচা দিচ্ছে, প্রতিনিয়ত, একদিনও বাদ দিচ্ছে না। ঠিক কক্সবাজার যাবে, সালাউদ্দিন সাহেবের উঠানে দাঁড়িয়ে তাকে একটা গালি দিয়ে আসবে। যাবে নেত্রকোনা, ওখানে ঠিক লুৎফুজ্জামান বাবর সাহেবের পুকুরের ঘাটে দাঁড়িয়ে তাকে একটা গালি দিয়ে আসবে। আর ঢাকায় তো দিচ্ছেই। তো এগুলো হচ্ছে কেন? এই ক্ষেত্রে বড় দল হিসাবে মূল দায়িত্ব কিন্তু বিএনপির, যেটা তারেক রহমান সাহেব কিন্তু বিচক্ষণতার সাথে করছেন। আপনি খেয়াল করে দেখুন, কখনো তিনি কিন্তু তাদেরকে আক্রমণ করে কথা বলছেন না, স্নেহ করে কাছে টানার একটা চেষ্টা দেখছি। মুস্তাফা কামাল, ধন্যবাদ আপনাকে। আবারও একটা বিরতিতে যাব, একটা প্রশ্ন রেখে যাই অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে, যে সাংগঠনিক বিভাগগুলো থেকে এখন অলরেডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ে ডেকে গুলশানে তাদের সঙ্গে অনেকের সঙ্গেই দেখা করছেন, কারা মনোনয়ন পাবেন সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। কি কি আসলে বিষয় দেখা হচ্ছে এবং কারা মনোনয়ন পাবে, কোন ধরনের কোন বিষয়গুলো বিবেচনা হচ্ছে এই নির্বাচন মনোনয়ন দেওয়ার জন্য, সেই বিষয়গুলো একটু জানতে চাইবো। তার আগে আবারও একটা বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। অ্যাডভোকেট রফিক শিকদার, প্রশ্নটি করেছিলাম বিরতির আগে যে এখন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দেখা করছেন, আলোচনা করছেন, কোন কোন বিষয়গুলো আসলে সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে বা হবে, বা এই যে নমিনেশন দেওয়ার পরে আসলে বিএনপি কতটুকু গুছিয়ে রাখা যাবে বা রাখতে পারবে বলে আপনি নিজে মনে করছেন? আমাদের নমিনেশন দেওয়ার পরে কিন্তু যেহেতু আপনাদের অনেক বড় দল, সেখানে 10 জন, 15 জন, 20 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছেন, তারা হয়তো অনেকেই দলের বিপক্ষেও চলে যেতে পারেন। দেখুন, আমাদের নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণ নেতা, এটা কামাল একটু আগে বলেছেন। তিনি ওনার বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিভাগবাড়ি প্রতিদিনই মিটিং করছেন। গতকাল আমাদের কুমিল্লা, ময়মনসিংহ এবং ফরিদপুরের বিভাগীয় ছিল, সাক্ষাৎকার মনোনয়ন প্রার্থীদের মত বিনিময় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারেক রহমান সাহেব
যেটা তিনি বলেছেন, প্রত্যেকের মনের কথাই বলেছেন যে নিপীড়িত নির্যাতিত সবাই, তিনি বলেছেন যে ঐক্যের প্রয়োজন দলের প্রশ্নে এবং আজকের এই দেশের প্রশ্নে সংহতি দরকার, দলের মধ্যে রাজনৈতিক দলে এবং দলের ভিতরে প্রত্যেকের সাথে। তিনি বলেছেন যে একটা নির্বাচনটা একটা চ্যালেঞ্জ, এটা খুব গুরুত্বপূর্ণ, এরকম কোনো কাজ করা যাবে না যে নির্বাচনের অংশগ্রহণ করা বা নির্বাচন করার মধ্যে যেন ব্যাহত হয়। তিনি আরও বলেছেন যথার্থই যে দেশটা আমাদের সবার, এখানে জাতীয় স্বার্থে আগামী দিনে নির্বাচিত হওয়ার পরে যদি সরকারও আমরা গঠন করি, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, সেই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতা রাখা যাবে কিনা মনোনয়ন যদি ঘোষণা করা হয়, সেখানে তিনি বলার পর একটা পর্যায়ে বলতে গিয়ে তিনি বলেছেন যে আমি আজকে একা, আমার কিন্তু যে ভাইটা ছিল সেই ভাইটাও চলে গেছেন দুনিয়া থেকে। আলাপাত্র কোকো সাহেবের কথা বলেছেন। তার রহমান সাহেব লন্ডনে ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু 6 বার মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছেন এবং ডাক্তাররা বলেছিল তিনি বাইরে চিকিৎসা নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়া যদি একবার বলতেন সেদিন শেখ হাসিনাকে যে আমি রাজনীতি করবো না, আমি বাইরে চলে যেতে চাই চিকিৎসাতে, এরা প্লেনে নিয়ে উঠাই দিয়ে আসতো। ম্যাডাম কিন্তু আমাদের দেশের মানুষকে ছেড়ে যান নাই। এই কথাগুলো তারেক রহমান সাহেব বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। আমরা কিন্তু গতকাল কিন্তু পরে সংহতি প্রকাশ করেছি, সব প্রার্থীরা 3 বিভাগে হাত তুলে 2 হাত তুলে শপথ করেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনার নেতৃত্বে। সুতরাং আমি বিশ্বাস করি যে আগামী দিনের নির্বাচনে আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী, শুধু প্রার্থীরা না, কর্মীরাও সবাই ঐক্যবদ্ধ থাকবে আমাদের নেতার নেতৃত্বে। সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহর মধ্যে। আজকে আমি আরেকটা কথা মনে থাকতে বলে ফেলি, আজকে 28 অক্টোবর কিন্তু যে 0 আওয়ার থেকে শুরু, 2006 সালের এই দিনে আমরা মনে আছে যে 28 অক্টোবর ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় যে জোট ছিল তাদের লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি কিন্তু করেছিল সেদিন। আমাদের কিন্তু সেগুলো মনে রাখতে হবে, কিছু কিছু তারিখ। এই ঘটনাটি ছিল 6 সালে, হ্যাঁ, এই ঘটনাটি কিন্তু ছিল পূর্ব পরিকল্পিত এবং মানবতা বিরোধী গণহত্যা। কিন্তু এই সরকারের কাছে আমরা তো দাবি করি না, এগুলো ভবিষ্যতে কিন্তু যারা এগুলোর সাথে জড়িত ছিল এগুলো বিচার হওয়ার দরকার আছে। এই সরকার এত কিছু পারবে না। আজকে দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার এই 4500 কোটি টাকা ফেরত চেয়ে যে ফারিস লাইফ ইন্স্যুরেন্স নজরুল এবং সাবেক চেয়ারম্যান তাদের কাছে দাবি চেয়ে ভুক্তভোগীরা দুদকের সামনেও অনেকেই মানববন্ধন করেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমারও টাকা আছে সেখানে ইন্স্যুরেন্স, আমি টাকা পাচ্ছি না, দ্যাট ইজ ট্রু, সেটাও আমি বলতে পারি। কথাটা হলো এই যে আজকে তাদেরকে বিচারে আনতে হবে যে জনগণের টাকা তারা আত্মসাৎ করে তারা মৃত্যু উপভোগ করবে আর মানুষ রাস্তা নেমে যাবে, এটা হবে না। আপনার একইভাবে যদি আপনি শেয়ার বাজার বলেন, হলমার্ক কেলেঙ্কারি বলেন, সবগুলো আগামী দিনে আমাদের জনগণের টাকা যারা আত্মসাৎ করেছে, পাচার করেছে, সেগুলো বিচারে আনতে হবে। সে কারণে একটা শক্তিশালী রাজনৈতিক সরকার দরকার এই দেশে, সুষ্ঠু অবাধ নির্বাচনের দরকার। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন হলেই, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে সেই সরকারটি শক্তিশালী হবে, টেকসই হবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে। বিচার বিভাগ বলেন, স্বাধীনতা, আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলেন, পার্লামেন্ট বলেন, সরকারের যে বড় বড় রাষ্ট্রের যে অর্গান আছে প্রধানত 3টা, কিংবা সরকারের যে রাষ্ট্রের যে বড় বড় সংস্থাগুলো আছে সেগুলো আমি বিশ্বাস করি যেগুলো নাকি বিগত দিনগুলোতে নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস করে ফেলেছিল আওয়ামী লীগ সরকার, জোট আওয়ামী লীগের 14 দলীয় সরকার, সেগুলো ফেরত এনে আবার জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা দিয়ে দেওয়া এবং সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো সেটা আমরা চিন্তা করছি যে আগামী দিনে আমরা। আজকে আরেকটা জিনিস বলি, আমাদের কেউ মারা গেলে, আহত হলে বা মারা গেলে টাকার প্রশ্ন আসে, 5 লাখ টাকা দেবে, চাকরি পাবে বলে। কিটা ওই যে আপনার কালাম সাহেবের পরিবার, আবুল কালাম, হ্যাঁ, মেট্রো রেলের পিলারের যে বিয়ারিং প্যাড আছে, এটা 5 লাখ টাকা দেবে, পরিবারের জন্য চাকরি দেবে। খুবই দুর্ভাগ্যজনক, এটা হয় না, এটা হতে পারে না। সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো আমি মনে করি যে সরকারকে বা সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে এগুলোকে আরও বেশি কনসার্ন হওয়া উচিত। একটা কথা বলি, শাসক যদি শোনেন, শাসক যদি বিচার বিক্রি করে আর জনতা যদি মুখ বুঝে সহ্য করে, তবে অন্যায় যেখানে সেখানে কিন্তু ধর্ম হয়ে দাঁড়ায়। সেজন্য অস্কার ওয়াইল্ড আইরিশ রাইটার বলেছিল, হোয়েন ইনজাস্টিস বিকামস এ ল, রেজিস্ট্যান্স বিকামস এ ডিউটি। আমরা কিন্তু এই ধারাবাহিকতাই এই 2024 সালের 5ই আগস্ট যে ছাত্রগণ অভ্যুত্থান, অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিশ্চয়ই সেগুলো সামনে আপনারা যদি ক্ষমতায় আসেন সেগুলো ঘটবে না, সেটাই প্রত্যাশা। মোস্তফা কামাল ভাই, অন্য একটা বিষয় একটু আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম উনি একটি বিষয় বলেছেন যে তারা ক্ষমতায় যদি আসে তাহলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনবেন। এই সময় কিন্তু জামায়াত বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে এটা একটা। যদি একসময়
জামায়াত ইসলামী থেকে বলা হতো যে নারীদের বাইরে যাওয়া, কাজ করা, সেই বিষয়গুলো নিয়েও তাদের একটু ছিল, অন্য রকমের চিন্তাধারা ছিল, সেখান থেকে তারা বের হয়ে এসে এই মন্তব্যটি করেছেন। এটা কি শুধু নির্বাচনের জন্য কিনা একটু জানতে চাচ্ছি। অন্তত কথা দেওয়ার অভ্যাসও যদি শুরু হয়, আমাদের তো কথা দেওয়ার অভ্যাসও ছিল না, কারণ আমার তো ভোটে দরকার নাই। আপনি তো আমরা ভোট দিবেন, অতএব আপনি আর আসার দরকার নাই। আমাদের মানসিকতা কিন্তু চলে গিয়েছিল ওই জায়গায়। তো এবার অন্তত ওয়াদা দেওয়া শুরু করেছেন তারা, ভালো ভালো ওয়াদা দিচ্ছেন। ওয়াদা রাখবেন, ওই ওয়াদা নয়তো নাই দিলেন, অন্তত ওয়াদা দিচ্ছেন। তো আমরা গত কয়েকদিন খেয়াল করছি জামাত কিন্তু চমৎকার চমৎকার ওয়াদা দিচ্ছে। নারীদের বিষয়ে একটা আপনি বললেন, এর আগে গত সপ্তাহে একটা বলেছেন তাদের সেক্রেটারি জেনারেল, যে জামাত যদি ক্ষমতায় আসে রাস্তায় নেমে কারো কোনো আন্দোলনও করা লাগবে না। এগুলো ভালো, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য ভালো। ইতিবাচকভাবে দেখতে চাই যে যে যার মতো করে যার যার প্রতিশ্রুতিগুলো যদি দিতে থাকেন, কারণ এখন যুগ বদলেছে। আপনি কি বলছেন, আমি কি বলছি, রফিক ভাই কি বলছেন, এগুলো মনে রাখে এবং রেকর্ড অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো গত কয়েকদিন থেকে যে যার মতো কথা দিচ্ছেন, বিএনপি এই জায়গায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে যে তারা ভোটের একটা নিরাপত্তা চাচ্ছে, নিশ্চয়তা চাচ্ছে। আবার পাশাপাশি এই কথাও বলছেন, যেটা রফিক ভাই একটু আগে বললেন, যে একটা নির্বাচিত সরকার আসলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আমি আমার গণমাধ্যমের কাজের অভিজ্ঞতা থেকে যেটা দেখে আসছি বা মনে করি, এখনও বিশ্বাসও করি, আমার একার মনে করায় কারো কিচ্ছু যায় আসে না যে নির্বাচিত সরকার আসলে সব ফয়সালা হয়ে যাবে, সেটা মনে করার কারণ নেই। অন্তত চর্চার জন্য কিন্তু একটা ভালো সময় আমাদের চলে যাচ্ছে। কারণ কথায় কথায় আমরা মাঝে মধ্যে এমন সব বিষয় টেনে নিয়ে আসি যে একটা নির্বাচিত সরকার থাকলে হয়তো বা মেট্রো রেলের ওই বেয়ারিংটা পড়তো না। এগুলো কিন্তু হালকা কথাবার্তা, এগুলোর সাথে নির্বাচিত আর অনির্বাচিত ম্যাটার করে না। নির্বাচিত সরকার আসলে ওই লঞ্চটা, আপনারটা বলে নেই, আমি বলছি আমরা কেউ কেউ একটা হাইপ তোলার চেষ্টা করছি। এতে করে আমরা নিজেদেরকে খাটো করছি। আপনার কথার মধ্য দিয়ে আসছে যে আমাদের এখানে তো আরও বিষয় আছে, বিচারের প্রশ্ন আছে, সংস্কারের প্রশ্ন আছে। সার কথা হচ্ছে যে 24-এর চেতনা কতটুকু ধারণ করি, ওই জায়গায় কিন্তু আসতেই হবে প্রত্যেকের। একটু আমি শেষ করে ফেলি, জি আমাদের সময় একদম আমি 30 সেকেন্ডে শেষ করে ফেলবো। মনে রাখতে হবে যে শেখ হাসিনা কিন্তু কথার ছলে বলেননি যে আমি কাছে আছি, চট করে যে কোনোদিন চলে আসব। তার নেতাকর্মীরা এটা বিশ্বাস করে। সর্বশেষ তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যেই সাক্ষাৎকারটা দেখেছেন, তারা কোনো অন্যায় করেছেন বলে মনে করেন না। আরেকটা কথা একটু মনে করিয়ে দিয়ে রাখি, শেখ হাসিনার একটা অডিও কিন্তু ফাঁস হয়েছে যে কে কোথায় কি করে টুকে রাখো, একটাকেও ছাড়া হবে না। এক পর্যায়ে পরের বাক্যটা ছিল যে এনসিপির একটাই নাকি বিয়ে করছে, খবর লো তো কোথায় বিয়ে করছে, আপনি খেয়াল করে দেখুন। কিন্তু অর্থাৎ টার্গেট থেকে তারা কিন্তু সরছেন না, অর্থাৎ তার বিয়ে কোথায় করেছে ওইটাও যেন একটু টুকে রাখা হয়। তো বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তারা এখন আওয়ামী লীগ বিহীন ময়দানে মাঝে মধ্যে কিন্তু উৎপাতে করে ফেলছেন। অর্থাৎ ফ্যাসিজমের একটা ছায়া তাদের কাজে কর্মেও কিন্তু পড়ে যাচ্ছে। এটা তাদের কারো জন্যই কিন্তু সুখকর হবে না। অন্তত তারা সেটা যদি নিজেরা উপলব্ধি না করেন, তাদের জন্য তো ক্ষতি হবেই, দেশের জন্য ক্ষতি হবে। এমন একটু আমি শেষ, মোস্তফা কামাল ভাই শেষ, রফিক সিকদার যদি 30 সেকেন্ডে একটু যোগ করেন। আমি বলবো যে আপনি যে কথাটা বলেছিলেন, আমাদের দল থেকে আগামীতে তাদেরকে দল প্রার্থী দিবে, মনোনীত করবে, জনগণের কাছে পৌঁছাবে যারা দলের ত্যাগী, যারা পরিশ্রমী, যারা আদর্শবান, যাদের সততা আছে, যারা সজ্জন, যারা জনগণের কাছে যায়, জনপ্রিয়তা আছে, এবং দলের বিগত দিনগুলোতে যারা পরীক্ষিত, ত্যাগ স্বীকার করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং রাজনৈতিক অঙ্গনে যাদের পরিচিতি আছে এবং রাজনৈতিক যাদের কমিটমেন্ট আছে, তাদেরকেই আগামী দিনে মনোনীত করা হবে প্রার্থী হিসেবে বিএনপি থেকে। এবং সেটাই আমাদের ধন্যবাদ। অ্যাডভোকেট রফিক সিকদার, মোস্তফা কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের অংশ। আগামীকাল অন্য কোনো অতিথি বা অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।